প্রবলেম 8 দেখেন। অন জানুয়ারি 1, 2023, সাব্বির এন্টারপ্রাইজেস পেইড টাকা 76,000 ক্যাশ টু অ্যাকোয়ার অ্যান ইকুইপমেন্ট। জানুয়ারি 1, 2023 সালে সাব্বির এন্টারপ্রাইজ 76,000 টাকা দিয়ে একটা ইকুইপমেন্ট পারচেস করলো। দ্য ইকুইপমেন্ট হ্যাজ অ্যান এস্টিমেটেড ইউজফুল লাইফ অফ 7 ইয়ার্স অ্যান্ড এস্টিমেটেড রেসিডুয়াল ভ্যালু অফ টাকা 6,000। তো এটার ইউজফুল লাইফ হচ্ছে 7 বছর, মানে এই ইকুইপমেন্টটা 7 বছর ব্যবহার করা যাবে এবং এই 7 বছর পরে এটা 6,000 টাকা দিয়ে বিক্রয় করা যাবে। দ্য ইকুইপমেন্ট ইজ এক্সপেক্টেড টু প্রোভাইড 33,600 আওয়ার্স অফ সার্ভিস ওভার ইটস ইউজফুল লাইফ। তো এই ইকুইপমেন্টটা দিয়ে আশা করা যাচ্ছে যে এটার যে ইউজফুল লাইফ রয়েছে 7 বছর, এই 7 বছরে এই ইকুইপমেন্টটা টোটাল 33,600 ঘন্টা কাজ করতে পারবে, মানে এই সময়টুকু এত ঘন্টা এটা দ্বারা প্রোডাকশন করা যাবে। এটা হচ্ছে লাইফ টাইম আওয়ার্সে। এস্টিমেটেড সার্ভিস আওয়ার্স অফ 4,200 ইন 2023, 4,300 ইন 2024 আর 4,600 ইন 2025। মানে 2023 সালে 4,200 ঘন্টা এটা দ্বারা কাজ করা হলো, 24 সালে 4,300 ঘন্টা কাজ করা হলো, 25 সালে 4,600 ঘন্টা। দ্য কোম্পানিজ অ্যাকাউন্টেন্ট হ্যাজ লুকড অ্যাট সেভারাল মেথডস অফ ডেপ্রিসিয়েশন that could be used for the equipment and has computed the following depreciation expense for the year 2023 using the three most likely method. কোম্পানির অ্যাকাউন্টেন্ট বিভিন্ন পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন নির্ণয় করলো এবং জনপ্রিয় 3টা পদ্ধতিতে নিচের ডেপ্রিসিয়েশন গুলো ক্যালকুলেশন করলো 2023 সালের জন্য। যে যেসব পদ্ধতি আছে এর মধ্যে 3টা জনপ্রিয় পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে এই ডেপ্রিসিয়েশন নির্ণয় করলো 23 সালের জন্য। আফটার কনসিডারেশন অফ দ্য মেথডস দ্য কোম্পানি চুজ টু ইউজ দ্য স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন। এই বিভিন্ন পদ্ধতিতে যে তারা ডেপ্রিসিয়েশন নির্ণয় করলো এগুলাকে কনসিডারেশন করার পরে কোম্পানি ডিসিশন নিল তারা স্ট্রেট লাইন পদ্ধতিটা ব্যবহার করবে। It was determined in early 2025 that an impairment loss may be occurred. তো 2025 সালের শুরুতে তারা হিসাব করে দেখলো যে তাদের ইম্পেয়ারমেন্ট লস ঘটতে পারে। ইম্পেয়ারমেন্ট লস বলতে কি বোঝায়? যখন আপনি প্রত্যাশা করবেন যে আপনার নিকট যে অ্যাসেট রয়েছে সেটা ভবিষ্যতে দাম কমে যেতে পারে, এটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট লস। An analysis performed in early 2025 concluded that the equipment had a value in use of taka 40,000 and a remaining useful life of 2 years with no residual value. তো তারা 25 সালে হিসাব করে দেখলো যে এই ইকুইপমেন্টের ভ্যালু ইন ইউজ হবে 40,000 টাকা, মানে ইকুইপমেন্টের মূল্য থাকবে 40,000 টাকা, মূল্য হবে 40,000 টাকা। আর এটার অবশিষ্ট ইউজফুল লাইফ থাকবে 2 বছর, রেসিডুয়াল ভ্যালু থাকবে না। এতে বলা রয়েছে আইডেন্টিফাইড দ্য ডেপ্রিসিয়েশন মেথড বিং ইউজড ইন ইচ অফ মেথডস 1, 2 and 3। এই যে এখানে যে 3টা পদ্ধতিতে আপনাকে ডেপ্রিসিয়েশন নির্ণয় করে দেওয়া রয়েছে, এই 3টা পদ্ধতি কি কি সেটা আপনি উল্লেখ করেন। যে 1 নম্বর মেথডে যে 17,500 টাকা ডেপ্রিসিয়েশন পেলো এটা কোন মেথডে, 2 নম্বরের মেথডে যে 8,750 পেলো কোন মেথডে, তো এগুলো আপনি নির্ণয় করেন। তো আমরা কিভাবে নির্ণয় করব? আপনি করবেন কি, বিভিন্ন পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন বের করবেন, করে কোন ডেপ্রিসিয়েশন কোন মেথডের সাথে মিলে, তো সেটা বুঝবেন সেই মেথড। আমরা ডেপ্রিসিয়েশনের কি কি মেথড পড়লাম? একটা পড়লাম স্ট্রেট লাইন মেথড, আরেকটা ছিল ইউনিটস অফ প্রোডাকশন মেথড, ইউনিটস অফ প্রোডাকশন মেথড, আরেকটা ছিল রিডিউসিং ব্যালেন্স মেথড, আরেকটা হচ্ছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, বা এটাকে বলেন ডিক্লাইনিং ব্যালেন্স মেথড একই। আরেকটা হচ্ছে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড।
সাম অফ দেয়ার ডিজিট মেথড। আমরা এই 1 2 3 4 5টা মেথড পড়লাম। তো এই 5টা মেথডে আপনি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে থাকবেন। যেই মেথডের রেজাল্ট যেটার সাথে মিলবে বুঝবেন সেটা সেই মেথডে করা। যেমন আমরা আগে স্ট্রেট লাইন মেথডটা দেখি। অ্যাসেটের অ্যাসেটের কস্ট কত? 76,000 টাকা। আমরা 76,000 টাকা দিয়ে পারচেস করেছিলাম। তো আমরা জানি সূত্র কি স্ট্রেট লাইন পদ্ধতিতে, কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু ডিভাইড বাই ইউজফুল লাইফ। তো কস্ট থেকে রেসিডুয়াল ভ্যালু 6,000 মাইনাস করেন, ইউজফুল লাইফ দ্বারা ভাগ করেন 7 বছর। তার মানে কত হয়? 76,000 থেকে 6,000 গেলে থাকে 70,000, 7 দ্বারা ভাগ করলে হয় 10,000। তার মানে 2023 সালের ডেপ্রিসিয়েশন কত? 7,000। এই যে আপনি অ্যাসেটটা পারচেস করেছিলেন 23 সালের জানুয়ারি 1 তারিখে। তো আমরা বছরের শেষ দিনে ডেপ্রিসিয়েশন গুলাকে ক্যালকুলেশন করি। জানুয়ারি 1 থেকে পারচেস করেছিলেন, বছরের শেষ দিন কবে? 31শে ডিসেম্বর। তার মানে 1 বছরের ডেপ্রিসিয়েশন। আপনাকে নির্ণয় করতে বললো 23 সালের ডেপ্রিসিয়েশন। তো তার মানে 23 সালে 31শে ডিসেম্বর কত হবে 1 বছরের ডেপ্রিসিয়েশন? তো এখানে আমরা স্ট্রেট লাইন পদ্ধতিতে পেলাম 10,000 টাকা। তার মানে 3 নম্বর মেথডটা কি? স্ট্রেট লাইন মেথড। আমরা একটা অ্যান্সার পেলাম। আপনাকে বললো এই যে 3টা মেথডে যে ডেপ্রিসিয়েশন নির্ণয় করা, কোনটা কোন মেথড সেটা উল্লেখ করেন। তার মানে 3 নম্বর মেথডটা স্ট্রেট লাইন মেথড। তো দেখেন আমরা বের করলাম 3 নম্বর মেথড। তারপরে এখন আরেকটা পদ্ধতি নির্ণয় করেন, ইউনিটস অফ প্রোডাকশন মেথড। দেখেন এটা আপনি আপনার মতো করে একটা একটা করে মেথড ক্যালকুলেশন করবেন, দেখবেন কোনটার সাথে কোনটার অ্যান্সার মিলে। এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন এটা। তো ইউনিটস অফ প্রোডাকশন মেথড আমরা কি করি? ওই যে কস্ট থেকে রেসিডুয়াল ভ্যালু মাইনাস করি। তার মানে কস্ট হচ্ছে 76,000 মাইনাস রেসিডুয়াল ভ্যালু 6,000 ডিভাইড বাই হচ্ছে টোটাল ইউনিটস টু বি প্রডিউসড, মানে আপনি কতটুকু প্রোডাকশন করতে পারবেন সেটা দ্বারা ভাগ করবেন। টোটাল কতটুকু প্রোডাকশন করতে পারবেন ওই যে বলা রয়েছে, আপনি এটা দ্বারা 33,600 ঘন্টা আপনি প্রোডাকশন করতে পারবেন। এই ইকুইপমেন্টটা দিয়ে আপনি 33,600 ঘন্টা আপনি প্রোডাকশন করতে পারবেন। তাহলে 1 ঘন্টায় দেখেন আমাদের কতটুকু ভ্যালু কমবে। তার মানে 70,000 ভাগ 33,600। তার মানে আপনি 1 ঘন্টা যদি প্রোডাকশন করেন এটার ডেপ্রিসিয়েশন হবে 2 টাকা 8 পয়সা। আপনি 23 সালে কতটুকু প্রোডাকশন করলেন? আমরা তো 23 সালে ডেপ্রিসিয়েশন নির্ণয় করব। 23 সালে করলেন 4,200 ঘন্টা, এতটুকু কাজ করলেন। ইউনিটস অফ প্রোডাকশন মেথডে হচ্ছে আপনি যতটুকু সময় অ্যাসেটটাকে ব্যবহার করবেন ততটুকু সময় ডেপ্রিসিয়েশন হবে। ধরেন একটা মেশিন দিয়ে আপনি 100 ইউনিট প্রোডাকশন করতে পারবেন, আপনি 10 ইউনিট প্রোডাকশন করলেন, তার মানে 10 ভাগের 1 ভাগ আপনার ডেপ্রিসিয়েশন হয়ে গেল। এরকম আর কি। তো এই মেশিন দিয়ে আপনি 33,600 ঘন্টা কাজ করতে পারবেন, আপনি 4,200 ঘন্টা কাজ করে ফেললেন, তার মানে এতটুকু ডেপ্রিসিয়েশন হবে। তো এটাকে 4,200 দ্বারা গুণ করেন। তাহলে হয় 8,736 টাকা। তো 8,736 মানে এই যে 8,750 এটার সাথে মিলে এখানে আমাদের 14 টাকা ডিফারেন্স আসলো রাউন্ড ফিগার নেওয়ার কারণে। কারণ আমরা দশমিকটাকে রাউন্ড ফিগার করে নিলাম, 2 দশমিক স্থান পর্যন্ত নিলাম। আপনি যদি দেখতেন 3 দশমিক স্থান নিতেন তাহলে 5 টাকা ডিফারেন্স আসতো এরকম। তো আমরা যেহেতু দশমিকটাকে আমরা রাউন্ড করে নিলাম, তা আমাদের 10-15 টাকার ডিফারেন্স আসতেই পারে। তার মানে এখানে যে ডেপ্রিসিয়েশন বের হলো এটা হচ্ছে 8,750 টাকা। তার মানে মেথড 2 নম্বর কোনটা?
ইউনিটস অফ প্রোডাকশন মেথড, এই মেথডটা। তো দেখেন এই যে আমাদের এই মেথডটা। তো এখানে আমাদের যাই আসুক, আমাদের কিন্তু ক্যালকুলেশন করলে 8,736 টাকা আসে। আমরা এখানে 8,736 না বসে 8,750 বসালাম, ওই যে অ্যান্সারের সাথে মিল রাখার জন্য। কিন্তু আপনি ক্যালকুলেশন করলে দেখবেন আসে 8,736। তো যেহেতু প্রশ্নে দেওয়া আছে 8,750, আমরা ওইটার সাথে মিল রেখে বসালাম। তারপরে একইভাবে আপনি ডিক্লাইনিং ব্যালেন্স মেথড পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে পারেন। করে দেখবেন এগুলো একটার সাথে অ্যান্সার মিলবে না, তার মানে এগুলো ওই পদ্ধতি না। তারপরে ডাবল ডিক্লাইনিং করে দেখতে পারেন, দেখবেন একটার সাথে মিলে না, তার মানে ওই পদ্ধতি না। আরেকটা মেথড রয়েছে সাম অফ দ্য ডিজিট মেথড। তো দেখবেন সাম অফ দ্য ডিজিট মেথডের সাথে এক নম্বরটা মিলবে। তো সাম অফ দ্য ডিজিট মেথডটা কি? আমরা করি কি, ইয়ারের ডিজিট গুলাকে যোগ করি। বলাই রয়েছে সাম অফ দ্য ইয়ার্স ডিজিট, বছরের সংখ্যাগুলোকে যোগ করেন। তার মানে সাম অফ দ্য ইয়ার ডিজিট বলতে বোঝায় এই যে আপনি অ্যাসেটটা তো 7 বছর টিকবে, তো এটাকে যোগ করেন। 7 যোগ 6 5 4 3 2 1, এটাকে বলে সাম অফ দ্য ইয়ার ডিজিট। আমরা বছরের অক্ষরগুলাকে যোগ করলাম। ডিজিট বলতে বোঝায় সংখ্যা, আর ইয়ার ডিজিট মানে বছরের সংখ্যাগুলোকে সাম মানে যোগ করেন। তো এটাকে যোগ করলে কত বের হয় আমরা এভাবে নির্ণয় করতে পারি, n × n+1/2, এই সূত্র দ্বারা। n মানে কত বছর, 7। তো এখানে হচ্ছে 7+1/2। তার মানে 7 × 8, 7×8 = 56/2। তার মানে হচ্ছে 28, 28। তো এটা বের, এটা যোগ করলে দেখবেন 28 হয়। 7 × 6 = 13, আর 5 = 18, 20, 24, 25, 26, 27, 28, ওই যে 28 হয়। তো এখন আমরা কিভাবে এটা প্রিসিশন নির্ণয় করব? কস্ট ছিল কত? 76,000। কস্ট থেকে রেসিডুয়াল ভ্যালু মাইনাস করেন 6,000। ভাগ করেন সাম অফ দ্য ইয়ার ডিজিট, বছরের অক্ষরের যোগফলটা দিয়ে ভাগ করবেন। পূরণ, প্রথম বছর ডেপ্রিসিয়েশন নির্ণয় করবেন, 7 দ্বারা গুণ করেন। আবার দ্বিতীয় বছর 6 দ্বারা গুণ করবেন, তৃতীয় বছর 5 দ্বারা। মানে এখানে প্রথম বছর, 7 বছর যদি অ্যাসেটটা লাইফ টাইম হয়, প্রথম বছর আমরা 7 গুণ ডেপ্রিসিয়েশন হিসাব করি। তারপরে বছর 6 গুণ, তারপরে 5 গুণ, তারপরে 4 গুণ, 3 গুণ, 2 গুণ, 1 গুণ, এরকম। মানে সপ্তম বছর যে ডেপ্রিসিয়েশন হিসাব করবেন, প্রথম বছর তার 7 গুণ, দ্বিতীয় বছর তার দ্বিগুণ, এরকম। তো আপনি এত কিছু পরীক্ষা হলে চিন্তা করার সময় পাবেন না। আপনি করবেন কি, 7 6 5 4 3 2 1 এভাবে তো বসালেন। প্রথম বছর হচ্ছে প্রথমটা নিবেন, দ্বিতীয় বছর দ্বিতীয়টা, তারপরে বছর তৃতীয়টা, এরকম। তো আমরা 23 সালে অ্যাসেট পারচেস করলাম, 23 সালের ডেপ্রিসিয়েশন নির্ণয় করছি, মানে প্রথম বছর। তার মানে 7 নিব। তো এটা ক্যালকুলেশন করলে দেখেন 17,500 হয়। তো এই যে প্রথমটার সাথে মিলে, মেথড 1। তার মানে 1 নম্বর মেথডটা হচ্ছে সাম অফ দেয়ার ডিজিট মেথড। বি নম্বর দেখেন, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফর 2024। 2024 সালের জন্য ডেপ্রিসিয়েশনের জার্নাল এন্ট্রি দেন। তো এখন 2024 সালের কোন জার্নাল এন্ট্রি দিবেন? আমরা তো এখানে যে ডেপ্রিসিয়েশন নির্ণয় করলাম এটা 23 সালের। তো আপনি কিন্তু এখানে যে ডেপ্রিসিয়েশন পেলেন সেটা কিন্তু 24 সালের না, আমরা 24 সালের বললো ডেপ্রিসিয়েশন এন্ট্রি করেন। এখন আমরা তো 3 পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন নির্ণয় করলাম, আপনার জার্নাল দিবেন কোনটার? আপনাকে বলা রয়েছে
এই যে এই তিনটা মেথড কনসিডারেশন করার পরে কোম্পানি সিদ্ধান্ত নিল স্ট্রেট লাইন মেথডটা ব্যবহার করবে। এই যে আফটার কনসিডারেশন অফ দ্য মেথড দ্য কোম্পানি চুজ টু ইউজ স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন। এই মেথড তিনটাকে কনসিডারেশন করার পর কোম্পানি ডিসিশন নিল স্ট্রেট লাইন পদ্ধতিটা ব্যবহার করবে। তার মানে আপনি জার্নাল দিবেন স্ট্রেট লাইন মেথডের যে ডেপ্রিসিয়েশন সেটা, আপনি তিনোটা পদ্ধতিতে যেটা বেরোলো এটা জার্নাল করবেন না। তো স্ট্রেট লাইন মেথডে আমরা জানি প্রতি বছর একই সমান ডেপ্রিসিয়েশন হয় যদি কোনো ইনফরমেশনের পরিবর্তন না থাকে। ধরেন আপনি এখানে 2023 সালে যে ডেপ্রিসিয়েশন নির্ণয় করলেন, 2024 সালে যদি কোনো পরিবর্তনের কথা বলা না থাকে, কোনো ইনফরমেশন যদি পরিবর্তন না হয়, 23 সালে যেই ডেপ্রিসিয়েশন ওইটাই 24 সালেও প্রযোজ্য হবে। স্ট্রেট লাইন পদ্ধতি, স্ট্রেট লাইন মানে সরল রেখা, একই সমান ডেপ্রিসিয়েশন হবে। তো 23 সালে কত ছিল আমাদের এখানে, 24 সালে কিন্তু কোনো পরিবর্তনের কথা বলেন এই প্রশ্নে, তো কাজে 23 সালেরটাই 24 সালে প্রযোজ্য হবে ডেপ্রিসিয়েশন। 23 সালে হচ্ছে 10,000 টাকা ডেপ্রিসিয়েশন, 24 সালও তার মানে 10,000 টাকা ডেপ্রিসিয়েশন হবে। তো দেখেন আমরা এই জন্য জার্নালে এন্ট্রি করলাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 10,000 টাকা। সিতে বলা রয়েছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ইম্পেয়ারমেন্ট লস অ্যান্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ফর 2025। 2025 সালের জন্য আপনি ইম্পেয়ারমেন্ট লসের এন্ট্রি দেন আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের জন্য এন্ট্রি করেন, মানে এই দুইটার জার্নাল এন্ট্রি দেন। একটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট লস, একটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের জন্য। তো এখন ইম্পেয়ারমেন্ট আমরা নির্ণয় করি। অ্যাসেটের কস্ট ছিল কত, 76,000 টাকা। আমরা ইম্পেয়ারমেন্ট ক্যালকুলেশন করছি কত সালে, 25 সালে। তার মানে দেখেন 23 সাল 24 সাল, আপনি 23 সালের জানুয়ারি মাসের 1 তারিখে অ্যাসেট পারচেস করেছিলেন। 23 সাল সম্পূর্ণ 1 বছর চলে গেল, 24 সাল 1 বছর চলে গেল। তার মানে 2 বছরের ডেপ্রিসিয়েশন অলরেডি হয়ে গেল। তো 76,000 টাকা দিয়ে কিনেছিলাম, এখান থেকে 2 বছরের ডেপ্রিসিয়েশন মাইনাস করেন 20,000 টাকা, কারণ 1 বছর তো 10,000 করে ডেপ্রিসিয়েশন, 2 বছরে 20,000, তার মানে 56,000। তো এই অ্যাসেটের মূল্য 25 সালে কতটুকু অবশিষ্ট রয়েছে, 56,000, যেটাকে আমরা ক্যারিং অ্যামাউন্ট বলি, অথবা বুক ভ্যালু বলি, অথবা রিটেন ডাউন ভ্যালু বলি। এই তিনটার যে কোনো একটা বলতে পারেন। আমরা কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করলে আমরা পাই ক্যারিং অ্যামাউন্ট। মানে এই অ্যাসেটের মূল্য ছিল 76,000 টাকা, আপনি 76,000 টাকা দিয়ে কিনেছিলেন, তার মানে এটা মূল্য 76,000 ছিল। 2 বছর ব্যবহার করার ফলে এই অ্যাসেটের ভ্যালু 20,000 টাকা কমে গেল। যেহেতু অ্যাসেটটা ব্যবহার করছেন 20,000 টাকা, এটা মূল্য কমে গেছে। তার মানে এটার বর্তমান মূল্য কত রয়েছে, 56,000 টাকা। এতটুকু মূল্য অবশিষ্ট রয়েছে 56,000। কিন্তু আপনাকে প্রশ্নে বলা রয়েছে 25 সালে, এই যে 25 সালে এটার ভ্যালু ইন ইউজ কত থাকবে, 40,000। আপনি অ্যানালাইসিস করে দেখলেন যে 25 সালে আসলে এটার ভ্যালু রয়েছে 40,000। ভ্যালু ইন ইউজ মানে আপনি আর কতটুকু ব্যবহার করতে পারবেন, ইউজ মানে ব্যবহার করা, কতটুকু আর ব্যবহার করতে পারবেন এই অ্যাসেটটা। তার মানে এই অ্যাসেটটা আর 40,000 টাকা ব্যবহার করতে পারবেন, মানে এটার মূল্য এখন আসলে 40,000 টাকা অবশিষ্ট রয়েছে মূল্য। তো দেখেন এটার মূল্য থাকার কথা ছিল কত, আমরা ক্যালকুলেশন করে দেখলাম এটার মূল্য থাকার কথা 56,000 টাকা। কিন্তু আপনি আশা করতেছেন আসলে এটার মূল্য অবশিষ্ট থাকবে কত, 40,000 টাকা। অ্যাকচুয়ালি থাকার কথা ছিল 56,000, কিন্তু অবশিষ্ট আসলে এটা মূল্য রয়েছে 40,000। কতটুকু কমে গেল, 16,000 টাকা কমে গেল, এটাকে বলে লস অন ইম্পেয়ারমেন্ট। এখন এটা জার্নাল এন্ট্রি দেন। লস অন ইম্পেয়ারমেন্ট ডেবিট, যেহেতু লস গুলো আমরা ডেবিটে থাকে,
আপনি যখন জার্নাল করবেন এক্সপেন্স লস এগুলা থাকে ডেবিটে, আর রেভিনিউ, তারপরে গেইন, এগুলা থাকে ক্রেডিটে। তো যেহেতু এটা লস, এটা জার্নালে কোথায় থাকবে? ডেবিটে। তো আমরা ডেবিটে বসালাম, লস অন ইম্পেয়ারমেন্ট। আর ক্রেডিট হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটাকে কেন ক্রেডিট আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করি? কারণ এই লস অন ইম্পেয়ারমেন্ট এটাও এক ধরনের ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনের বাংলা অর্থ হচ্ছে অবচয়, অ্যাসেটের মূল্য কমে যাওয়া, অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া, এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। ইম্পেয়ারমেন্টটা হচ্ছে অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া, অ্যাসেটের ভ্যালু কমে গেলে সেটাকে ইম্পেয়ারমেন্ট বলে। তাই এটার ক্রেডিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। মানে ইম্পেয়ারমেন্টও কিন্তু এক ধরনের আমরা ডেপ্রিসিয়েশন, অবচয়। অ্যাসেটের মূল্য কমে গেলে সেটাকে ডেপ্রিসিয়েশন বলে, অ্যাসেটের মূল্য কমে গেলে সেটাকে ইম্পেয়ারমেন্ট বলে। কিন্তু এই দুইটার পার্থক্যটা কি? আপনি অ্যাসেটটা ব্যবহার করার ফলে যখন মূল্য কমে যাচ্ছে, এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। আপনি একটা মোবাইল কিনছেন, মোবাইলটা ব্যবহার করতেছেন, আপনি 20,000 টাকাতে একটা মোবাইল কিনলেন। 1 বছর মোবাইলটা যখন ব্যবহার করবেন, এটা তার 20,000 টাকাতে বেচতে পারবেন না, কারণ আপনার মোবাইল তো পুরাতন হয়ে গেছে। আপনি ব্যবহার করার কারণে এটা পুরাতন হয়ে গেলে, এটা তো কমে বেচতে হবে। যতটুকু ভ্যালু কমে গেল এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। আর ইম্পেয়ারমেন্ট হচ্ছে আপনি অ্যাসেটটা ব্যবহার করেন বা না করেন, আপনি যখন আশা করবেন ভবিষ্যতে এটার মূল্য কমে যাবে, তখনই এটাকে ইম্পেয়ারমেন্ট হিসাব করা হয়। তো দেখেন আমাদের হিসাবে এটা 56,000 টাকা থাকার কথা, কিন্তু মার্কেটে আমরা হিসাব করতেছি যে এটার আসলে মূল্য অবশিষ্ট থাকবে 40,000। তার মানে 16,000 কমে যাবে, তাই আমরা এটাকে ইম্পেয়ারমেন্ট করে রাখলাম। এখন বললো আবার ডেপ্রিসিয়েশনের জার্নাল দেন। তো দেখেন আমরা ইম্পেয়ারমেন্ট জার্নাল দিলাম জানুয়ারি 1, 25 সালে। আর ডেপ্রিসিয়েশন জার্নাল দিতেছি December 31, 2025 সালে। ইম্পেয়ারমেন্ট জার্নাল কখন দিবেন? যখনই ইম্পেয়ারমেন্ট ঘটে সাথে সাথে জার্নাল দিই। আমরা যখন আশা করি অ্যাসেটের মূল্য কমে যাবে তখনই জার্নাল দিই। দেখেন আপনি প্রশ্নে বলা রয়েছে আর্লি 2025, 2025 সালের শুরুতে, তার মানে জানুয়ারি 1 তারিখে, তখন আপনি দেখতেছেন অ্যাসেটের মূল্য কমে গেছে মার্কেটে, তখন আমরা ইম্পেয়ারমেন্টের জার্নাল দিলাম। তো দেখেন 25 সালের শুরুতে মানে জানুয়ারি 1 তারিখে আমরা যখন আশা করলাম অ্যাসেটের মূল্য মার্কেটে কমে গেল, তখন আমরা ইম্পেয়ারমেন্টের জার্নাল দিলাম। আর ডেপ্রিসিয়েশনের জার্নাল দেওয়া হয় একটা প্রতিষ্ঠানের বছর যেদিন শেষ হয় সেদিন। তো দেখেন এই প্রতিষ্ঠানের বছর শেষ হয় 31শে ডিসেম্বর। কিভাবে বুঝলাম? ওই যে বছর শুরু হলো জানুয়ারি 1 তারিখে, তার মানে একটা কোম্পানির বছর তো শেষ হয় 12 মাস পরে। 31শে ডিসেম্বর প্রতিষ্ঠানের বছর শেষ হয়। তো দেখেন আমরা 31শে ডিসেম্বরের জন্য জার্নাল দিলাম। ডেপ্রিসিয়েশনের জার্নাল দেওয়া হয় একটা প্রতিষ্ঠানের বছর যেদিন শেষ হয়। তো এখন আপনি যে ডেপ্রিসিয়েশন নির্ণয় করবেন, অ্যাসেটের মূল্য কোনটা বিবেচনা করবেন, 56,000 টাকা নাকি 40,000? আমাদের হিসাবে তো অ্যাসেটের মূল্য থাকার কথা ছিল 56,000, কিন্তু এখন তো মার্কেটে হয়ে গেছে 40,000। তো আপনি 40,000 টাকাটাই এখন ডেপ্রিসিয়েশন অ্যাসেটের মূল্য হিসাব করবেন। আর 40,000 টাকায় কিন্তু আসলে প্রকৃতপক্ষে হবে কেন? আপনার ক্যারিং অ্যামাউন্ট ছিল 56,000। তো আমরা জানি কি ক্যারিং অ্যামাউন্ট কিভাবে নির্ণয় করি? কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করি, তো ক্যারিং অ্যামাউন্ট নির্ণয় করি। তো অ্যাসেটের কস্ট ছিল 76,000 টাকা, এখান থেকে আমরা মাইনাস করলাম অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 20,000, তো আমরা ক্যারিং অ্যামাউন্ট পেলাম 56,000। এখন আরো ডেপ্রিসিয়েশন হলো, এই যে আরো নতুন করে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত হলো? 16,000।
ওই যে যেটা ইম্পেয়ারমেন্ট। তো আরো তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 16,000 হলো, এখন এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা মাইনাস করেন 16,000, তাহলে এখন ক্যারিং অ্যামাউন্ট কত? 40,000। তো দেখেন 40,000 টাকায় কিন্তু থাকবে, কারণ যেহেতু আমরা ওই যে এই জন্যই বাকি টাকাটা ডেপ্রিসিয়েশন হিসেবে দেখা দিলাম। তো এখন অ্যাসেটের রিমেনিং ইউজফুল লাইফ রয়েছে, প্রশ্নে বলা হয়েছে 2 বছর, এটার অবশিষ্ট লাইফ রয়েছে 2 বছর। তো 40,000কে 2 দ্বারা ভাগ করেন, তার মানে 20,000। তাই আমরা ডেপ্রিসিয়েশন জার্নাল দিলাম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 20,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 20,000। প্রবলেম 9 দেখেন, রেমন্ড কোম্পানি অ্যান্ড লেমন্ড কোম্পানি আর টু প্রপ্রাইটরশিপ দ্যাট আর সিমিলার ইন মেনি রিসপেক্টস। তো এই দুইটা প্রতিষ্ঠান অনেক দিক থেকে একই। ওয়ান ডিফারেন্স ইজ দ্যাট রেমন্ড কোম্পানি ইউজেস দ্য স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন। রেমন্ড মানে একটা পার্থক্য হচ্ছে রেমন্ড কোম্পানি স্ট্রেট লাইন পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে, আর লেমন্ড কোম্পানি ইউজেস দ্য ডিক্লাইনিং ব্যালেন্স মেথড এট ডাবল দ্য স্ট্রেট লাইন রেট। লেমন্ড কোম্পানি ডিক্লাইনিং ব্যালেন্স পদ্ধতি ফলো করে, স্ট্রেট লাইন রেটটাকে দ্বিগুণ করে নেয়, ডাবল করে নেয়। তার মানে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। তো আমরা জানি দুইটা পদ্ধতি রয়েছে, ডিক্লাইনিং ব্যালেন্স মেথড আর একটা হচ্ছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। তো ডিক্লাইনিং আর ডাবল ডিক্লাইনিং এ প্রায় একই মেথড, পার্থক্য কি ডিক্লাইনিং এ যে রেট ব্যবহার করা হয় ডেপ্রিসিয়েশনের, ডাবল ডিক্লাইনিং এ সেটাকে দ্বিগুণ করে দেওয়া হয়। প্রশ্নে বলা রয়েছে কোম্পানি ডিক্লাইনিং মেথড ফলো করে কিন্তু রেটটাকে দ্বিগুণ করে দেয়, তার মানে ডাবল ডিক্লাইনিং মেথড। অন January 1, 22 বোথ কোম্পানিজ পারচেজ দ্য ফলোইং ডেপ্রিসিয়েবল অ্যাসেট। তো তারা নিচের অ্যাসেট পারচেজ করলো, এটা কনসেপচুয়াল কোশ্চেন। বিল্ডিং ইকুইপমেন্ট পারচেজ করলো, কস্ট, স্যালভেজ ভ্যালু, ইউজফুল লাইফ দেওয়া রয়েছে। স্যালভেজ ভ্যালু মানেই রেসিডুয়াল ভ্যালু, রেসিডুয়াল ভ্যালুর আরেকটা নাম হচ্ছে স্যালভেজ ভ্যালু। অ্যানুয়াল নেট ইনকাম আফটার চার্জিং প্রপার ডেপ্রিসিয়েশন ফর দ্য কোম্পানিজ ইন দ্য ইয়ার্স 22, 23, 24 নিচে দেওয়া রয়েছে। বাৎসরিক নেট ইনকাম দেওয়া রয়েছে ডেপ্রিসিয়েশন মাইনাস করার পরে। রেমন্ড আর লেমন কোম্পানির 22, 23, 24 সালের 3 বছরের দেওয়া রয়েছে নেট ইনকাম। এতে বলা হয়েছে ক্যালকুলেট দ্য অ্যানুয়াল অ্যান্ড টোটাল ডেপ্রিসিয়েশন রেকর্ডেড বাই ইচ কোম্পানি ডিউরিং দ্য 3 ইয়ার্স। অ্যানুয়াল এবং টোটাল ডেপ্রিসিয়েশন নির্ণয় করেন এই 3 বছরের জন্য, 22, 23, 24 সালের। তো আমরা নির্ণয় করি। রেমন্ড কোম্পানি ব্যবহার করে স্ট্রেট লাইন পদ্ধতি। স্ট্রেট লাইন পদ্ধতিতে আমরা কিভাবে নির্ণয় করি? কস্ট থেকে স্যালভেজ ভ্যালুটা মাইনাস করি, তার মানে 16 লক্ষ, এটার থেকে মাইনাস হবে 1 লক্ষ, ভাগ হবে ইউজফুল লাইফ 40 দ্বারা। তাহলে দেখেন আমরা পাই 37,500 টাকা। এটা হচ্ছে বিল্ডিং এর, দুইটা অ্যাসেট পারচেস করেছে, একটা ইকুইপমেন্ট, ইকুইপমেন্টও একই। 5.5 লক্ষ কস্ট, মাইনাস করবো সেলভেজ ভ্যালু 50,000, ভাগ করবো ইউজফুল লাইফ 10 বছর দ্বারা, তাহলে পাবো 50,000 টাকা। তার মানে এই কোম্পানির অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কত? 87,500। অ্যানুয়াল মানে 1 বছরের ডেপ্রিসিয়েশন। আপনাকে নির্ণয় করতে বললো অ্যানুয়াল আর টোটাল ডেপ্রিসিয়েশন। টোটাল বলতে বোঝায় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হচ্ছে 87,500। আপনাকে নির্ণয় করতে বললো 3 বছরের ডেপ্রিসিয়েশন। তো আমরা জানি স্ট্রেট লাইন মেথডে প্রতি বছর একই সমান করে ডেপ্রিসিয়েশন হয় স্ট্রেট লাইন পদ্ধতিতে। তার মানে প্রথম বছর 87,500, দ্বিতীয় বছরে এটা, তৃতীয় বছরে এটা, তাই 3 দ্বারা গুণ করলাম। তার মানে এটার টোটাল ডেপ্রিসিয়েশন কত? 2,62,500। এটাই হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তারপরে লেমন কোম্পানি ব্যবহার করে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, রেটটাকে দ্বিগুণ করে, মানে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। তো দেখেন আমরা এখানে লিখলাম, এখানে ডাবল ডিক্লাইনিং লিখি নাই, ডিক্লাইনিং ব্যালেন্স মেথড লিখলাম কেন? প্রশ্নে এটাকে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড উচ্চারণ করা, তাই আমরাও ডিক্লাইনিং ব্যালেন্স মেথড লিখলাম। কিন্তু আসলে আমরা অ্যাপ্লাই করব ডাবল ডিক্লাইনিং মেথডের নিয়ম, ডাবল ডিক্লাইনিং যেভাবে সেভাবে, কিন্তু প্রশ্নে যেহেতু এটাকে ডিক্লাইনিং উচ্চারণ করে আমরা করলাম, কিন্তু রেটটা বলা আছে দ্বিগুণ করবে, তো আমরা রেটটাকে দ্বিগুণ করে নিব। দেখেন আমরা জানি ডিক্লাইনিং পদ্ধতিতে
তো আমরা যখন ডিক্লাইনিং পদ্ধতিতে বা ডাবল ডিক্লাইনিং পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন নির্ণয় করি, একটা রেট ব্যবহার করতে হয়, ডেপ্রিসিয়েশন রেট। তো সেই রেটটা যদি প্রশ্নে দেওয়া থাকে সেটা ব্যবহার করবেন, প্রশ্নে দেওয়া না থাকলে আপনি নির্ণয় করে নেবেন। তো সেই রেটটা আমরা কিভাবে নির্ণয় করি? 100-কে ভাগ করবেন ইউজফুল লাইফ দ্বারা, তাহলে আমরা পাবো ডেপ্রিসিয়েশন রেট, মানে পার্সেন্ট। 100 হচ্ছে শতকরার 100, তো এটা কি ইউজফুল লাইফ দ্বারা ভাগ করলে আমরা রেট পাবো। তো দেখেন বিল্ডিং এর ইউজফুল লাইফ 40 বছর, তো 40 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয়? 2.5। এটা হচ্ছে স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন, মানে এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন রেট। কোন পদ্ধতির? ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। তো প্রশ্নে বলা রয়েছে আপনি এটাকে দ্বিগুণ করে নেবেন। তো প্রশ্ন বলা আছে এটাকে দ্বিগুণ করবেন, তাই আমরা এটাকে দেখেন আড়াইকে দ্বিগুণ করলাম, 5% নিলাম। এটাই হচ্ছে ডাবল ডিক্লাইনিং পদ্ধতি, রেটটাকে দ্বিগুণ করে নিতে হয়। তো যেহেতু প্রশ্নের ডিক্লাইনিং পদ্ধতি লিখলাম, আমরা ডিক্লাইনিং লিখলাম, তো কিন্তু রেটটাকে দ্বিগুণ করলাম, মানে অ্যাপ্লাই করতেছি ডাবল ডিক্লাইনিং। তারপরে ইকুইপমেন্টের ইউজফুল লাইফ 10 বছর, তো 100-কে 10 দ্বারা ভাগ করেন, তাহলে হয় 10। এখন এটাকে দ্বিগুণ করেন, তাহলে হয় 20। তার মানে আমরা 20% নিব রেট। তো দেখেন 20% নিলাম। তো এখন প্রথম বছর ডেপ্রিসিয়েশন নির্ণয় করি। ডেপ্রিসিয়েশন নিয়ম সব পদ্ধতির ক্ষেত্রে কিভাবে নির্ণয় করি? কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু মাইনাস করি, তারপরে ডেপ্রিসিয়েশন নির্ণয় করি। তো প্রশ্ন যদি পার্সেন্টেজ দেওয়া থাকে আমরা সেই ডেপ্রিসিয়েশনের পার্সেন্টেজ দ্বারা গুণ করি, আর যদি পার্সেন্টেজ না দিয়ে বছর দেওয়া থাকে আমরা সেই ওই যে ইউজফুল লাইফ দ্বারা ভাগ করি, এভাবে ডেপ্রিসিয়েশন নির্ণয় করি। তো ডিক্লাইনিং পদ্ধতিতে যেহেতু পার্সেন্টেজ দ্বারা ব্যবহার করতে হয়, তাহলে আমরা পার্সেন্টেজ গুণ করব। এখন সকল পদ্ধতিতে আমরা কস্ট থেকে রেসিডুয়াল ভ্যালু মাইনাস করি, শুধুমাত্র ডাবল ডিক্লাইনিং ক্ষেত্রে নিয়ম হচ্ছে রেসিডুয়াল ভ্যালুটা মাইনাস করে না, কস্টের সাথে পার্সেন্টেজ গুণ করবেন। ডাবল ডিক্লাইনিং ক্ষেত্রে আমরা রেসিডুয়াল ভ্যালুটা মাইনাস করে না, করি কখন? শেষের বছরে, সর্বশেষ বছরে আমরা রেসিডুয়াল ভ্যালু মাইনাস করি, এর আগে মাইনাস করি না। আপনারা ওই যে 1 নম্বর 2 নম্বর অঙ্কগুলা দেখে নেবেন, যারা যারা এখনো দেখেন না, 1 নম্বর 2 নম্বর অঙ্কগুলা দেখে নেবেন, ডেপ্রিসিয়েশনের প্রথম ক্লাসের ভিডিওটা দেখে নেবেন। তো দেখেন কিভাবে নির্ণয় করব। তো বিল্ডিং এর ক্ষেত্রে এটার কস্ট কত দেওয়া রয়েছে? 16 লক্ষ টাকা। তো এটাকে 5% দ্বারা গুণ করেন, তাহলে 80,000। তো এটা হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, মানে 1 বছর ডেপ্রিসিয়েশন। ইকুইপমেন্টের হচ্ছে 5,50,000 টাকা কস্ট, তো এটাকে পার্সেন্টেজ দ্বারা গুণ করেন, 20%। তো দেখেন এখানে আমরা রেসিডুয়াল ভ্যালুটা মাইনাস করে নিই। দ্বিতীয় বছর আবার ডেপ্রিসিয়েশন নির্ণয় করবেন কিভাবে? পরবর্তী বছর 16 লক্ষ হচ্ছে আগের বছরের মানে কস্ট ছিল। আমরা যখনই কোনো বছরের ডেপ্রিসিয়েশন নির্ণয় করব, সেই বছরের আমরা ক্যারিং অ্যামাউন্ট নির্ণয় করে নিব আগে। যখন দ্বিতীয় বছরটা নির্ণয় করছি, 16 লক্ষ ছিল কস্ট, ক্যারিং অ্যামাউন্ট কিভাবে নির্ণয় করি? আগের বছরের ডেপ্রিসিয়েশনটা মাইনাস করি আমরা, তা আগের বছর কত ডেপ্রিসিয়েশন হলো? 80,000। তাহলে পেলেন ক্যারিং অ্যামাউন্ট। তো এখন এটাকে পার্সেন্টেজ দ্বারা গুণ করেন, 5%, তাহলে হবে 76,000। তো দেখেন নির্ণয় হলো। এভাবে নির্ণয় করবেন। প্রথম বছরটা ক্যারিং অ্যামাউন্ট কেন নির্ণয় করি নাই? প্রথম বছর আপনি যখন 1 লক্ষ বা 16 লক্ষ টাকা দিয়ে অ্যাসেট পারচেস করলেন, এইটাই তো তার ক্যারিং অ্যামাউন্ট। আপনি যখন একটা মোবাইল 20,000 টাকা দিয়ে কিনবেন, এটাই তো তার ক্যারিং অ্যামাউন্ট। তো যেহেতু আমরা 1 বছর শেষ হইলে ডেপ্রিসিয়েশন হিসাব করি, তার মানে 1 বছর গেলে আপনি ডেপ্রিসিয়েশন মাইনাস করে নতুন করে ক্যারিং অ্যামাউন্ট নির্ণয় করবেন। আবার আমরা 24 সালে ডেপ্রিসিয়েশন নির্ণয় করব। তো 24 সালে কিভাবে ক্যারিং অ্যামাউন্ট করব? ওই যে কস্ট ছিল 16 লক্ষ, এটার থেকে টোটাল ডেপ্রিসিয়েশন মাইনাস করবেন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তাহলে পাবেন ক্যারিং অ্যামাউন্ট। প্রথম বছর 80,000 টাকা ডেপ্রিসিয়েশন, পরবর্তী বছর 76,000, তো দুইটা যোগ করে মাইনাস করলেই আমরা পাবো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তো এটার সাথে রেট দ্বারা গুণ করেন 5%, তাহলে পেলাম 72,200।
তো এই হচ্ছে 1 বছরের ডেপ্রিসিয়েশন গুলো, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। আর আপনাকে বললো টোটাল ডেপ্রিসিয়েশন নির্ণয় করেন, মানে 3 বছরেরটাকে যোগ করেন। তো 3 বছরেরটাকে যোগ করলাম, এটা হচ্ছে টোটাল ডেপ্রিসিয়েশন বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তো এগুলো এই রিকোয়ারমেন্টের অ্যান্সার। বিতে বলা হয়েছে, ইফ লেমন কোম্পানি ইউজেস দ্য স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন ইনস্টেড অফ ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, প্রিপেয়ার এ কম্পারেটিভ ইনকাম ফর দ্য 3 ইয়ার্স। প্রশ্নে তো বলা ছিল লেমন কোম্পানিটা ডিক্লাইনিং ব্যালেন্স পদ্ধতি ব্যবহার করে। তো এখন বললো এই লেমন কোম্পানি যদি ডিক্লাইনিং পদ্ধতি ব্যবহার না করে এখন থেকে স্ট্রেট লাইন মেথডটাই ব্যবহার করা শুরু করে, তাহলে নেট ইনকাম কত হবে? তো এটা আপনাকে বললো কম্পারেটিভ নির্ণয় করেন। এই যে কম্পারেটিভ ইনকাম, তো কম্পারেটিভ বলতে বোঝায়, এখানে দেখেন দুইটা কোম্পানি দেওয়া রয়েছে, একটা রেমন্ড একটা লেমন্ড। দুইটা কোম্পানিকে পাশাপাশি নির্ণয় করবেন, এটা হচ্ছে কম্পারেটিভ, যেন আমরা তুলনা করতে পারি কোন কোম্পানির বেশি কোন কোম্পানির কম। কম্পারেটিভ বলা থাকলে এই দুইটা কোম্পানি যেহেতু দেওয়া রয়েছে, দুইটা কোম্পানিরই পাশাপাশি নির্ণয় করবেন। এই জন্য দেখেন আমরা দুইটা কোম্পানিরই পাশাপাশি নির্ণয় করলাম কম্পারেটিভ বলার কারণে। 22, 23, 24, রেমন্ড কোম্পানি যা আছে তাই বসাবেন, কারণ রেমন্ড কোম্পানি তো মেথড পরিবর্তন করে নাই, কাজে তার যে নেট ইনকাম সেটাই থাকবে। তাই সেটা বসালাম প্রশ্ন দেখে দেখে। লেমন্ড কোম্পানি মেথড পরিবর্তন করলো, তাই তারটা নতুন করে ক্যালকুলেশন করতে হবে। প্রশ্নে তার নেট ইনকাম দেওয়া রয়েছে 22 সালে 3,40,000 টাকা। এই 3,40,000 টাকা নেট ইনকাম কিভাবে নির্ণয় করলেন বলা রয়েছে, আফটার চার্জিং প্রপার ডেপ্রিসিয়েশন, মানে ডেপ্রিসিয়েশনটা মাইনাস করার পরে। এই যে ডেপ্রিসিয়েশনটা মাইনাস করলেন, এই ডেপ্রিসিয়েশনটা কোন পদ্ধতিতে ক্যালকুলেশন করা ছিল? ডিক্লাইনিং মেথড। তো আপনি তো এখন থেকে স্ট্রেট লাইন পদ্ধতি ফলো করবেন, তার মানে ডিক্লাইনটাকে যোগ করেন, করলে আপনি আগের অবস্থায় যাবেন, স্ট্রেট লাইনটা মাইনাস করেন। মানে প্রশ্ন বলা রয়েছে কোম্পানি তো ডিক্লাইনিং পদ্ধতি ব্যবহার করে এই নেট ইনকাম ক্যালকুলেশন করলো, তারা যদি ডিক্লাইনিং ব্যবহার না করে স্ট্রেট লাইন পদ্ধতি ব্যবহার করতো তাহলে নেট ইনকাম কত হতো? তো এই যে 3,40,000 টাকা আমরা নেট ইনকাম পেলাম, এটা হচ্ছে ওই ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের ডেপ্রিসিয়েশনটা মাইনাস করার পরে। তার মানে এখানে এখন ওই ডেপ্রিসিয়েশনটা যোগ করে দিই, কারণ এই নেট ইনকামে তো ওই ডেপ্রিসিয়েশন মাইনাস করা ছিল যেটা ডিক্লাইনিং পদ্ধতি নির্ণয় করলেন। তো সেটা এখন যোগ করেন, আমরা পেয়েছিলাম কত? এই যে 1,90,000। তো এটাকে যোগ করেন। এখন মাইনাস করব স্ট্রেট লাইন পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন, যেহেতু কোম্পানি বলা রয়েছে ডিক্লাইনিং ব্যবহার না করে স্ট্রেট লাইন ব্যবহার করলে কত হতো। স্ট্রেট লাইন পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন কত হবে? এই 87,500। কারণ রেমন্ড কোম্পানি আর লেমন্ড কোম্পানির কোনো ইনফরমেশনের পার্থক্য নাই প্রশ্নে বলা রয়েছে, শুধুমাত্র এই কোম্পানি দুইটা পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন নির্ণয় করতো। তো রেমন্ড আর লেমন্ডের সাথে কোনো পার্থক্য নেই, কোনো ইনফরমেশন নেই। তার মানে রেমন্ড কোম্পানি স্ট্রেট লাইন পদ্ধতিতে যে ডেপ্রিসিয়েশন, লেমন্ডেরও তো একই হবে, কারণ রেমন্ড স্ট্রেট লাইন পদ্ধতিতে সে তো আগের থেকেই ডেপ্রিসিয়েশন নির্ণয় করে। তো তাদের ইনফরমেশন যেহেতু একই, তার যে ডেপ্রিসিয়েশন হবে, লেমন্ডও যেহেতু এখন থেকে স্ট্রেট লাইন ফলো করে, তারও তো ডেপ্রিসিয়েশন একই হবে। তাই এই 87,500 টাকা আমরা মাইনাস করব। তাই দেখেন এইভাবে ক্যালকুলেশন করলাম, নেট ইনকামের সাথে ওই ডেপ্রিসিয়েশন যোগ করে 27,500, মানে স্ট্রেট লাইন মেথডটা মাইনাস করলাম। তাহলে পেলাম 4,42,500। একইভাবে 3,80,000-এর সাথে ওই যে ডিক্লাইনিং পদ্ধতি ডেপ্রিসিয়েশন 1,64,000 যোগ করলাম, আর স্ট্রিট লাইন মেথডের 27,500 মাইনাস করলাম। তো এইভাবে নির্ণয় করলাম, এটি হচ্ছে অ্যান্সার। এক্সারসাইজ থেকে একটু আলোচনা করে দিই। এক্সারসাইজ 1, আপনাকে
নিচের একটা টেবিল দেওয়া রয়েছে, এই শূন্যস্থানগুলো পূরণ করবেন যেখানে এ বি সি লেখা। যেমন একটা অ্যাসেট এ, এটা পারচেস করেছিলেন জানুয়ারি 1, 2023 সালে 1,42,500 টাকা দিয়ে। এটা স্যালভেজ ভ্যালু হচ্ছে 16,000 টাকা, ইউজফুল লাইফ 10 বছর। এটার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 24 সাল হচ্ছে 51,300। তার মানে জানুয়ারি 1, 23 সালে কিনলেন, 24 সালে 31শে ডিসেম্বর, মানে 2 বছর পরে এটার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 51,300। তাহলে আপনি এটা কোন পদ্ধতিতে নির্ণয় করলো সেটা নির্ণয় করেন। এতে বলা রয়েছে মেথডটা কি ডেপ্রিসিয়েশনের। তার মানে আগে আপনি স্ট্রেট লাইন পদ্ধতিতে নির্ণয় করবেন, দেখবেন এটার সাথে মিলে কিনা। যদি মিললে বুঝবেন স্ট্রেট লাইন মেথড, না মিললে আপনি আবার ডিক্লাইনিং ব্যালেন্স পদ্ধতি দেখতে পারেন। যে 5টা মেথড করলাম, 5টা মেথডে অঙ্ক করবেন, যেটার সাথে মিলে সেটা অ্যান্সার। ধরেন আমরা আগে স্ট্রেট লাইন পদ্ধতিতে দেখি। নিয়ম কি? কস্ট থেকে স্যালভেজ ভ্যালু মাইনাস করেন। 1,42,500 থেকে মাইনাস করেন 16,000। অঙ্ক কিন্তু দেখেন একই, কিন্তু কনসেপচুয়াল করে দেওয়া। ইউজফুল লাইফ কত? 10 বছর। 1,42,500 মাইনাস 16,000, 12,650 হয় 1 বছরের ডেপ্রিসিয়েশন। এটাকে 2 দ্বারা গুণ করেন, কারণ এখানে তো 2 বছরের ডেপ্রিসিয়েশন দেওয়া। 25,300। তার মানে এটা স্ট্রেট লাইন পদ্ধতিতে করা নাই। তারপরে আবার আপনি রিডিউসিং ব্যালেন্স দেখতে পারেন, ওই যে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। তো এটা হচ্ছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড পদ্ধতিতে করা। তো আপনি তারপরে ধরেন ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে করবেন, করে দেখবেন অ্যান্সার মিলে না। তারপর আবার ডাবল ডিক্লাইনিং করে দেখবেন, দেখবেন অ্যান্সার মিলে গেছে। যদি তবু অ্যান্সার না মিলতো, আবার সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে করতেন, একটা না একটাতে মিলবে। তো আমরা ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে দেখি। ওই যে ডাবল ডিক্লাইনিং পদ্ধতিতে তো আমরা স্যালভেজ ভ্যালুটা মাইনাস করি না, কখন মাইনাস করি? শেষের বছর। মানে আপনি যখন 10ম বছরের ডেপ্রিসিয়েশন নির্ণয় করবেন, তখন শুধু স্যালভেজ ভ্যালু মাইনাস করবেন, এর আগে করি না। এটা হচ্ছে ডাবল ডিক্লারিং মেথডের ক্ষেত্রে নিয়ম। এছাড়া অন্যান্য মেথডে প্রতি বছরই মাইনাস করি। তো এখানে আমরা কস্ট নিব 1,42,500। এটাকে গুণ করব, ওই যে একটা ডেপ্রিসিয়েশনের রেট লাগে, 100কে ভাগ করেন 10 দ্বারা, ওই যে ইউজফুল লাইফ, তার মানে হয় 10। এটাকে দ্বিগুণ করেন, মানে 20%। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের রেট। তো দেখেন 1,42,500 পূরণ 0.2, তার মানে হয় 28,500। এটা হচ্ছে প্রথম বছরের ডেপ্রিসিয়েশন। আপনার লাগবে 2 বছরের ডেপ্রিসিয়েশন, কারণ এখানে 2 বছরের ডেপ্রিসিয়েশন দেওয়া অ্যাকুমুলেটেড। একইভাবে পরবর্তী বছরে কিভাবে নির্ণয় করবেন? ওই যে আমরা যখনই কোনো বছরের ডেপ্রিসিয়েশন নির্ণয় করি, আমরা ক্যারিং অ্যামাউন্ট নির্ণয় করি নিই। তো এই কস্ট থেকে আমরা ওই যে ডেপ্রিসিয়েশন মাইনাস করি, তাহলে ক্যারিং অ্যামাউন্ট পাবেন। এটাকে গুণ করেন 20% দ্বারা। তাহলে হয় 22,800। এখন 2 বছরের তো ডেপ্রিসিয়েশন নির্ণয় করলাম, এই দুইটাকে যোগ করেন, 28,500 আর 22,800, তাহলে হয় 51,300। এই যে দেখেন মিলে গেল। তার মানে এটা ডাবল ডিক্লাইনিং পদ্ধতিতে করা। তো অঙ্কটা দেখে নিয়েন, করে দেওয়া আছে। 5 নম্বরটা দেখেন, এটা 23-এ আসছে জানুয়ারি। ডালকিমার লিমিটেড পারচেসড এ পিস অফ ইকুইপমেন্ট এট এ কস্ট অফ এত, মানে 35,000 টাকাতে একটা ইকুইপমেন্ট পারচেস করলো 2020 সালের জুন 1-এ। ইকুইপমেন্ট ওয়াজ এক্সপেক্টেড টু হ্যাভ এ রেসিডুয়াল ভ্যালু 3,000 এট দ্য এন্ড অফ দ্য 4 ইয়ার ইউজফুল লাইফ। তো অ্যাসেটটা 4 বছর টিকবে, তারপরে এটার স্যালভেজ ভ্যালু মানে রেসিডুয়াল ভ্যালু থাকবে 3,000 টাকা।
এই প্রতিষ্ঠানের বছর শেষ হয় 31শে ডিসেম্বর, তার মানে তারা ডেপ্রিসিয়েশন গুলাকে এন্ট্রি করে বা ক্যালকুলেশন করে ডিসেম্বর 31 তারিখে। প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যানুয়ালি, বছর শেষে অ্যাডজাস্টিং এন্ট্রি দেয়। তো আমরা সাধারণত ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে এই কাজই করি, বছর শেষে একবার নির্ণয় করি তখন অ্যাডজাস্টিং এন্ট্রি দিই। এই কথা বলা না থাকলেও এই কাজই করতাম। ডিউরিং ইটস ইউজফুল লাইফ দ্য ইকুইপমেন্ট ওয়াজ এক্সপেক্টেড টু বি ইউজড 10,000 আওয়ার। তো এটার ইউজফুল লাইফ মানে এই 4 বছরে এটা 10,000 ঘন্টা কাজ করবে। অ্যান্টিসিপেটেড অ্যানুয়ালি আওয়ারলি ইউজ ওয়াজ অ্যাজ ফলোস, মানে এটা দ্বারা প্রত্যাশা করা হচ্ছে এভাবে কাজ করা হবে। অ্যান্টিসিপেটেড মানে প্রত্যাশিত, কতটুকু প্রত্যাশা করা হচ্ছে। 1300 আওয়ার্স ইন 2020, 2020 সালে কাজ করবে 1300 ঘন্টা, 21 সালে 2800 ঘন্টা, 22 সালে 3300 ঘন্টা, আর 23 সালে 1900 ঘন্টা, 24 সালে 700 ঘন্টা এইভাবে। প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন শিডিউল শোয়িং দ্য এক্সপেক্টেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তো একটা ডেপ্রিসিয়েশন শিডিউল তৈরি করেন, শিডিউল তৈরি করা মানে টেবিল আকারে অঙ্ক করবেন, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নির্ণয় করবেন 2020 থেকে 24 সাল পর্যন্ত, এই 4 বছরে। নিচের পদ্ধতিতে একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, আরেকটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার মেথড, ডিমিনিশিং ব্যালেন্স ইউজিং টোয়াইস দ্য স্ট্রেট লাইন রেট। ডিমিনিশিং ব্যালেন্স পদ্ধতিতে মানে রেটটাকে দ্বিগুণ করবেন, মানে ডাবল ডিক্লারিং পদ্ধতি। তার মানে 1 নম্বর হচ্ছে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মেথড আমরা কি করি, ওই যে কস্ট থেকে রেসিডুয়াল ভ্যালু মাইনাস করি, ইউজফুল লাইফ দ্বারা ভাগ করেন। তো কস্ট হচ্ছে 35,000, রেসিডুয়াল ভ্যালু হচ্ছে 3,000, আপনি যা সূত্র অনুযায়ী অঙ্ক করতে থাকবেন, ইউজফুল লাইফ 4 ইয়ার্স। তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার। এন হচ্ছে, তো দেখেন কত হয়। তো 35 থেকে 3 মাইনাস করে আমরা পাই 32,000 ভাগ 4, তার মানে 8,000 টাকা হবে ডেপ্রিসিয়েশন। স্ট্রেট লাইন পদ্ধতিতে প্রতি বছর একই সমান ডেপ্রিসিয়েশন হয়। তার মানে 20 সালে 8,000, 21 সালে 8,000, 23 সালে 8,000, 24 সালে 8,000 এরকম। আপনি একই কথা বারবার লিখলে খারাপ দেখা যায়, যে 20 সালে 8,000, 21 সালে 8,000, আপনি লিখবেন যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফর ইচ অফ দ্য ইয়ার উইল বি টাকা 8,000, প্রতি বছরে 8,000 টাকা হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এটা হচ্ছে স্ট্রেট লাইন মেথডে। ওয়ার্কিং আওয়ার মেথড, ওয়ার্কিং আওয়ার মানে ইউনিটস অফ প্রোডাকশন মেথড, আপনি কতটুকু প্রোডাকশন করতে পারবেন সেটা বলা থাকলে বলা হয় ইউনিটস অফ প্রোডাকশন, আর কত ঘন্টা কাজ করতে পারবেন এটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার, তো একই। তো এটার নিয়মটা কি ছিল, কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু ডিভাইড বাই টোটাল কতটুকু কাজ করবে, 10,000 ঘন্টা কাজ করতে পারবেন, এটা দ্বারা ভাগ করেন। তাহলে 32,000 ভাগ 10,000, তার মানে 3.2। তার মানে 1 ঘন্টা যদি কাজ করেন 3 টাকা 20 পয়সা ডেপ্রিসিয়েশন হবে। আপনি 20 সালে কাজ করলেন কত, 1300 ঘন্টা, তার মানে 2020 সালের ডেপ্রিসিয়েশন কত হবে, 3.2 পূরণ 1300, কারণ 1 ঘন্টা কাজ করলে 3 টাকা 20 পয়সা ডেপ্রিসিয়েশন হয়। 1300 ঘন্টা কাজ করছেন এতটুকু। 21 সালে কাজ করছেন 2800 ঘন্টা, 2800 দ্বারা গুণ করেন, এতটুকু ডেপ্রিসিয়েশন। 22 সালে 3,300 ঘন্টা, এটা দ্বারা গুণ করেন, তো এইভাবে অ্যান্সার পাবেন। প্রবলেম 3-এর মতো, আমরা যে প্রবলেম 3 করলাম সেটার মতো। তারপর বলা আছে ডাবল ডিক্লাইনিং পদ্ধতি। তো ডাবল ডিক্লাইনিং পদ্ধতি আমরা কি করি, ওই যে ডাবল ডিক্লাইনিং পদ্ধতি আমরা শুধু শেষের বছরটা রেসিডুয়াল ভ্যালু মাইনাস করি, এর আগে করি না। তার মানে প্রথম বছর কি করবেন, আপনাকে বলা রয়েছে ওই যে স্ট্রেট লাইন রেটটাকে দ্বিগুণ করে নেন। তো আমরা জানি যখন ডিমিনিশিং ব্যালেন্স পদ্ধতি করে একটা ডেপ্রিসিয়েশনের রেট লাগে, তো রেটটা কিভাবে নির্ণয় করি, ওই যে 100-কে ভাগ করেন ইউজফুল লাইফ কত 4, তো 4 25 100। তো এটাকে ডাবল ডিক্লাইনে কি করতে হয়? দ্বিগুণ করতে হয়, ওই যে বলা রয়েছে টয়েস করেন দ্বিগুণ। তার মানে 25 দুগুণে কত, 50। তার মানে আমরা রেট কত নিব, 50%। তো এইভাবে নির্ণয় করবেন। তো দেখেন এইভাবে ইয়ে করলে ইজিলি পারবেন, বরং আইসিএমে আসা অঙ্কগুলো বরং আরো ইজি থাকে, এত ক্রিটিক্যাল থাকে না। তো আমরা কিভাবে নির্ণয় করব, 35,000, এখান থেকে রেসিডুয়াল ভ্যালু মাইনাস করবো না, কারণ সেটা তো শেষের বছর করি, তো 50%। তার মানে প্রথম বছর ডেপ্রিসিয়েশন কত, 35,000-এর 50%, 17,500।
দ্বিতীয় বছর কিভাবে নির্ণয় করব? ওই যে আমরা যখন যে বছর নির্ণয় করি আমরা ক্যারিং অ্যামাউন্ট নির্ণয় করিনি আগে। তার মানে 35,000 মাইনাস 17,500 আমরা ক্যারিং অ্যামাউন্ট নির্ণয় করে নিলাম। এখন 50%। তার মানে 35,000 মাইনাস 17,500 পূরণ 0.5, 8,750। এখন আবার কি করবেন? দুইভাবে নির্ণয় করতে পারেন। 35,000 থেকে যখন 17,500 মাইনাস করেছিলেন, আর ছিল কত ক্যারিং অ্যামাউন্ট? 17,500। এখান থেকে এই বছরের ডেপ্রিসিয়েশন মাইনাস করেন, 8,750। তো এটাকে 50% দ্বারা গুণ করেন, তাহলে হয় 17,500 মাইনাস 8,750 পূরণ 0.5, তাহলে হয় 4,375। এতটুকু ডেপ্রিসিয়েশন। তো দেখেন কেন এইভাবে করলে হয়? কারণ এটা কস্ট কত ছিল? 35,000। প্রথম বছর ডেপ্রিসিয়েশন হলো 17,500, পরবর্তী বছর ডেপ্রিসিয়েশন হলো 8,750। তো এটাকে তো 50% করলে আমরা তৃতীয় বছর ডেপ্রিসিয়েশন পাই। এখন 35,000 থেকে যখন 17,500 বাদ দিতেছেন, আর থাকে কত? 17,500 মাইনাস আর রয়েছে 8,750। এই জন্য আগের বছরের ক্যারিং অ্যামাউন্টটা নিলে কিন্তু আপনার চলে আসে, এই যে আগের বছর ক্যারিং অ্যামাউন্ট। তো শেষের বছর আমরা কিভাবে ডেপ্রিসিয়েশন নির্ণয় করব? শেষের বছর করবেন কি, কস্ট ছিল কত? 35,000। এখান থেকে টোটাল ডেপ্রিসিয়েশন মাইনাস করবেন। প্রথম বছর ডেপ্রিসিয়েশন ছিল কত? 17,500। তার পরবর্তী বছর ছিল 8,750। তার পরবর্তী বছর ছিল 4,375। ওই যে আপনি আগের বছরের ক্যারিং অ্যামাউন্টটা নিলে হয়। আগের বছরের ক্যারিং অ্যামাউন্ট কত ছিল? 35,000 মাইনাস 17,500 মাইনাস 8,750। আগের বছর ক্যারিং অ্যামাউন্ট ছিল 8,750। আগের বছর ডেপ্রিসিয়েশন মাইনাস করেন 4,375। এখন শেষের বছর আমরা সেলভেজ ভ্যালুটা মাইনাস করব। এটা সেলভেজ ভ্যালু কত? 3,000। এখন কিন্তু আর পার্সেন্টেজ দ্বারা গুণ করবেন না, কারণ শেষের বছর যদি আবার 50% দ্বারা গুণ করেন, বাকি 50% ডেপ্রিসিয়েশন আবার পরবর্তী বছর চলে আসবে, কিন্তু এই এই অ্যাসেট তার টিকবে না। তো কাজে শেষের বছর পার্সেন্টেজ গুণ করি না। যারা 3 নম্বর অঙ্কটা দেখেন নাই বাসায় দেখে নেবেন। তার মানে শেষের বছর ডেপ্রিসিয়েশন কত? 1,375। তো এটি হচ্ছে অ্যান্সার। তো এই অধ্যায় থেকে কোনটা কোনটা দেখবেন আমি বলে দিই। প্রবলেম 1, 2, 3। 3 নম্বরটা ভালো করে দেখবেন, কারণ 3 নম্বরটা পারলে সব অঙ্ক পারবেন। এই যেখানে 5টা মেথডের অঙ্ক করে দেওয়া রয়েছে। প্রবলেম 1, 2, 3 দেখবেন। 4, 7, 8, 9 দেখেন। এগুলো দেখলে কনসেপ্ট ক্লিয়ার হবে। এক্সারসাইজ 1, 2, 3, 6, 9। এগুলো দেখতে পারেন। একটু বেশি করে দিলাম যেন আপনাদের কনসেপ্টটা বেশি ক্লিয়ার হয়।